আমার স্বামীর অকালে চলে যাওয়ায় বেশ ভেঙে পড়েছিলাম। বাড়িতে লোক বলতে নবম শ্রেণীতে পড়ুয়া একমাত্র পুত্র তাউস আর আমার স্বামীর এক পিসি। শোক সামলাতে সামলাতে কিভাবে যে বছর ঘুরে গেল টেরও পেলাম না। ধীরে ধীরে শূন্যতা আর একাকিত্ব আমাকে ক্রমশ গ্রাস করতে থাকলো। রাতের শূন্যতা যেন আরো কয়েক গুণ বেড়ে যেত। স্বামী যখন ছিল তখন প্রায় প্রতি রাতে ইচ্ছামতো খেলে ক্লান্ত হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে রাত্রি যাপন করতাম। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় আমার এই নিশ্চিন্তা আর শান্তি যেন হারিয়ে গেল। কি আর করার, মাঠের মধ্যে নিজের হাতের আঙুল চালিয়ে নিতাম, যার ফলে খেলার চাহিদা আরো বাড়তে থাকতো। দিনের পর দিন এই একই ঘটনার পুনরাবৃত্তি চলতে থাকলো, যার ফলে আমি সবজির প্রায় শেষ সীমানায় পৌঁছে গেলাম। ইতিমধ্যে মজুদ বৃদ্ধির চাপে সংসার চালানোর জন্য কিছু রোজের প্রয়োজন হয়ে পড়ল। জমানোর টাকায় তো সারা জীবন চলা যায় না। এমন সময় পাড়ার এক বৌদি একটি সংস্থার সন্ধান দিলেন। সেটা একটি স্বরোজগার সংস্থা, যেখানে টেডি বিয়ার, পুতুল, বিভিন্ন কুঠির শিল্পের কাজ, কার্পেট তৈরি, পুঁতির কাজ ইত্যাদি তৈরি করা ও উৎপাদিত জিনিস বিক্রি করা শেখানো হয়। বৌদির কথা মতো আমি সেখানে গিয়ে আমার সব ঘটনা খুলে বললাম। ওরা সব শুনে বললেন কিছুদিন ট্রেনিং নিতে। আমি ট্রেনিং নেবার জন্য আগ্রহ প্রকাশ করলাম। আমার আগ্রহ দেখে ওরা আমাকে পরের দিন থেকেই আসতে বলল। পরদিন তাও স্কুলের জন্য বেরিয়ে গেলে 11টা নাগাদ ট্রেনিংয়ে নিতে গেলাম। ট্রেনিংয়ে বিভিন্ন বিষয় শেখানো হতো ওখানে। আমি আস্তে আস্তে পুতুল তৈরি, কার্পেট বোনা ইত্যাদি কাজ শিখে গেলাম। তারপর শুরু হলো সেলসের ট্রেনিং। সেজন্য আমাকে সোনালি দিদির কাছে পাঠানো হলো। সোনালি দিদি এই কাজে খুব দক্ষ, কিন্তু কি কারণে জানি মেয়েরা ওনাকে নাকি এড়িয়ে চলতো জানি না। কিন্তু আমি কোনো আপত্তি না করে ওনার সাথে জুড়ে গেলাম। পরিচয় পর্ব শেষ হতে উনি বললেন কাল থেকে সরাসরি ওনার বাড়িতে যেতে, কারণ লিডার হিসেবে উৎপাদিত পণ্য ওনার কাছে অনেক জমা থাকে। পরদিন ওনার বাড়ি গেলাম। উনি আমাকে সঙ্গে নিয়ে বাড়ি বা দোকানে ঘুরতে লাগলেন। কয়েকদিনের মধ্যেই কিভাবে কাস্টমারকে বশ করতে হয় ধীরে ধীরে বোঝাতে লাগলেন। মেয়েদের সাথে কিভাবে মার্কেটিং করতে হয় সে এরকম কায়দা, আবার পুরুষদের সাথে অন্যরকম কায়দা। সোনালি দিদি বললেন কর্মীরা আমাদের পণ্যর চেয়ে মেয়েদের বাগানের ফুলের দিকে বেশি নজর দেয়, তাই এই সামান্য সুযোগ তাদের নিতে হয়। এ কথা শুনেই আমি ছিটকে উঠলাম। তখন সোনালি দিদি বললেন কি হলো? আমি বললাম কিছু না। সোনালি দিদি বলল এবার বাড়ি চলো, অনেক জিনিস বিক্রি হয়েছে। বাড়িতে এসে আমাকে একটু বসতে বললেন। একটু পর জল এনে আমাকে দিয়ে বললেন একটা কথা জিজ্ঞাসা করছি, তোমার স্বামী কদিন হলো ওপারে চলে গেছে? আমি বললাম এই তো বছর তিনেক হতে চলল। সে কি, এতদিন কিভাবে আছো? আমি বললাম আর বলবেন না, খুবই কষ্টে আছি। সোনালি দিদি বলল খুবই স্বাভাবিক, তা নিজেকে শান্ত করছো কিভাবে? শুধুই কি আঙুল দিয়ে? আমি হতভম্ব হয়ে গেলাম। আমি ভেবেছিলাম উনি আমার আর্থিক কষ্টের কথা জিজ্ঞাসা করছেন, ফলে নিজের দেওয়া উত্তরে একটু লজ্জা পেয়ে গেলাম। তখন সোনালি দিদি বললেন দেখো, আমি একটু স্পষ্ট কথা বলি, তাই অনেকে হয়তো আমাকে পছন্দ করে না, কিন্তু এ বয়সে এভাবে থাকা ঠিক নয়। আর বিয়ে করো অথবা কাউকে জুটিয়ে নাও। আমি আমতা আমতা করে বললাম আপনি যেটা বলছেন সেটাও তো সহজ নয়। এখন কে আমাকে বিয়ে করবে? আমার একটা ছেলে রয়েছে, আর নতুন সঙ্গী মানেই বিস্তর ঝামেলা। সোনালি দিদি আর কথা না বাড়িয়ে বললেন শোনো, তোমাকে একটা ম্যাগাজিন দিচ্ছি, পড়ে দেখো, তারপর আমার সাথে কথা বলো। তারপর আমি ওই ম্যাগাজিনটা নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে সন্ধ্যায় রান্নাবান্না সেরে ম্যাগাজিনটা নিয়ে পড়তে বসলাম। দেখলাম একটা বিদেশি ম্যাগাজিনের বাংলা প্রকাশনা। একটা মেয়ে এটা লিখেছে। এখানে তিনি মেয়েদের সব বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। পড়তে পড়তে আমার বহু সময় লেগে গেল এবং সমাজ বন্ধন নিয়ে আমার ধ্যান ধারণা পাল্টে গেল। লেখিকা তার নিজের ছেলের সাথে যা যা ঘটিয়েছে তা অকপটে লিখে দিয়েছে। তাছাড়া এখানে অনেক প্রশ্নের উত্তর পর্বও ছিল। এসব পরে আমার মাথা ঘুরে গেল। রাতে শোবার পর ভাবতে লাগলাম, আচ্ছা সোনালি দিদি কেন বইটা পড়তে দিল আমাকে? ছেলের সঙ্গে খেলার উৎসাহ দিতে, না অন্য কিছু ভেবে? আচ্ছা আমি কি পারি না বইয়ের লেখিকার মতো ছেলেকে দিয়ে খেলাতে? কিন্তু ছেলে কি রাজি হবে? যদি না হয় একটা ভয়ঙ্কর দোটানার মধ্যে পড়ে যাব। বেশ খানিকক্ষণ পর একটা হাত রাখলাম ঘুমন্ত ছেলের ওপর। তখন সোনালি দিদির কথা কানে বাজছিল যে খেলোয়াড় জুটিয়ে নাও। আবার ভাবলাম বইটার লেখিকা মেয়েটার কথা, সে তো আর নিজের ছেলেকে তার মাঠে খেলতে দিয়েছে না। ভগবান, একই অবস্থায় ফেললে আমাকে। মরিয়া হয়ে আমি ছেলেকে জড়িয়ে ধরলাম। ও তখন আমার পেছনে ফিরে কাত হয়েছিল, ফলে আমার ভারী ফুলগুলো ওর পিঠে চেপে যেতে বেশ আরাম লাগছিল। একটা পা
ওর কোমরের ওপর তুলে দিলাম কোলবালিশের মতো। আমার চাপে ছেলের ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো গলায় বলল, আহ মা, সরে ঘুমাও না। আমি ভীষণ লজ্জায় সরে গেলাম। এ কি করতে যাচ্ছিলাম আমি? যাই হোক, বিক্ষিপ্ত মন নিয়ে পরদিন আবার কাজে গেলাম সোনালী দিদির কাছে। দিনের শেষে সোনালী দিদি বলল, পড়ছো ম্যাগাজিনটা? আমি বললাম, পড়েছি। আচ্ছা, প্রশ্ন উত্তর অধ্যায়ে যেগুলো লিখেছে সেগুলো সত্যি নাকি বানানো? সোনালী দিদি বলল, বানানো কেন হবে, 100% সত্যি। আমি বললাম, ওই মহিলারই বা কিরকম মা, যে মা হয় ছেলের সাথে খেলে? লজ্জা শরম বলে একটা জিনিস আছে তো নাকি? সোনালী দিদি বলল, ওরা উন্নত দেশের লোক, নিজের স্বাভাবিক চাহিদার চেয়ে লজ্জাকে বেশি গুরুত্ব দেয় না। দিনের পর দিন কষ্ট পাবার চেয়ে একবার লজ্জার আবরণ খুলে নামতে পারলেই ব্যাস। তারপর আরো 2-4টে কথার পর সোনালী দিদি বলল, আমার কথাগুলো যদি খারাপ মনে হয় তাহলে ভুলে যেও, আর যদি কখনো সঠিক মনে হয় তবে ব্যাপারটা ভেবে দেখতে পারো। তবে ভুলেও বহু খেলোয়াড় জোটাবে না, এতে অল্প দিনেই নিজেকে অনেকজনের মাঝে বিলিয়ে দিতে গেলে শেষ হয়ে যাবে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করা যায়। একবার মনে হলো স্বামীর এক পুরনো বন্ধু আছে, কোনো অছিলায় তাকে একবার থেকে বাড়িতে বাজিয়ে দেখবো। না থাক, তার স্ত্রীর ছেলে মেয়ে আছে, সে আরো অশান্তি। বেশ কয়েকদিন বিক্ষিপ্ত অবস্থায় কেটে গেল আমার। এদিকে সোনালীদির আন্ডারে কাজও শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার কথাগুলো কানে ঝমঝম করে বাজে দিবারাত্রি, ফলে রাতে ভালো ঘুম হচ্ছিল না। একদিন ছেলে বলল, মা, তুমি সারা রাত ছটফট করছো, ঠিক মতো ঘুমাচ্ছ না, শরীর ঠিক আছে তো? কি হয়েছে? আমি বললাম, এই একটু মাথা ব্যথা। ছেলে বলল, আমি টিপে দেব? আমি চোখ কান বুঝে বললাম, রাতে শোয়ার পরে দিস। সেদিন রাতে ছেলে শোয়ার পরে বলল, কোথায় কোথায় ব্যথা বলো, মেসেজ করে দিই। আমি অজানা আশঙ্কায় বা আশায় ওপর হয়ে শুয়ে বললাম, কোমরটা ভালো করে টিপে দে। ছেলে শুরু করতেই আমার বেশ আরাম লাগছিল। খানিকক্ষণ পর আমি ঘুরে ইচ্ছা করে আঁচলটা নামিয়ে দিলাম। ছেলে কিন্তু নির্বিকারে সেবা করে চলল। এর মধ্যে ওর আচরণের পরিবর্তন লক্ষ্য করলাম না, ফলে আমি মনে মনে খুব লজ্জা পেলাম। আর শেষ চেষ্টা হিসেবে উঠে বসে ছেলেকে জড়িয়ে ধরলাম, সাথে একটা চুমুও দিলাম। এর মধ্যে ওর খেলোয়াড় শক্ত হয়ে আমাকে ধাক্কা দিচ্ছিল। এই সুযোগে আমি খপ করেও খেলোয়াড়টা ধরতেই চমকে গেলাম। এই যে ওর বাবার মতোই হয়েছে, এমন হবে ভাবতেই পারিনি। আমার ভালোই লাগছিল। তখন ছেলের মুখে কোনো কথা ছিল না, লজ্জায় চুপচাপ হয়ে আমাকে অনুসরণ করছে। তাই নিজেই আমি নিজেকে উন্মুক্ত করে দিলাম ওর মাঝে। আমি এতদিন পর সেই হারানো স্বামীর মতন আনন্দ পেতে থাকলাম। আমার বাড়ির মালিক কিভাবে আমার সাথে খেলেছিল সেই কাহিনী তোমাদের শোনাবো আজ। আমি একসময় অধীর বাবুর শয্যাশায়ী মায়ের দেখাশোনা করার জন্য নিযুক্ত হয়েছিলাম। কাজের বউ হলেও আমার গঠন ভীষণ সুন্দর ছিল। আমার নাম শুভমিতা। বর্তমানে আমার বয়স 30 বছর। আমি প্রায় প্রতিদিনই সালোয়ার কুর্তা বা লেগিংস পরেই কাজে যাই। অভাবের সংসারে নিয়মিত ভেতরে কিছু পরার বিলাসিতা করা আমার পক্ষে সম্ভব ছিল না। অন্যের বাড়িতে কাজ করার সময় ডাবগুলি ভালোভাবে ঢেকে রাখার সুযোগও থাকতো না আমার। তাই একটুতেই যে কেউ অতি মনোরম দৃশ্য দেখার সুযোগ পেত। অন্যদিকে আমি বেশিরভাগ সময় চুল খুলেই রাখতাম, তাই পাখার হাওয়ায় চুল উড়ে মুখের ওপর পড়লে আমাকে যেন মায়াবিনী হরিণী মনে হতো। বন্ধুরা, আমার কিন্তু বিয়ে হয়েছে বছর 5 আগে। বর্তমানে আমি 2 সন্তানের মা, কিন্তু আমি জানতাম না দিনের পর দিন অধীরবাবু আমাকে দেখার ফলে ওনার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছিল। আমি তাদের বাড়িতে গিয়ে পোশাক পরিবর্তন করে অধীরবাবুর মা সরলা দেবীর সেবা সুসজ্জার কাজে হাত দিতাম। একদিন সকালে আমিও ফ্রেশ হবার জন্য ওদের বাথরুমে গেলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি দরজার ফুটো দিয়ে কোন শকুন চোখ দিয়ে আমাকে গিলে খাবে। আমি তখন ফ্রেশ হতে আসতেই নিজের মনে গুনগুন করে গান করে হাতের কাজ করছিলাম। আসলে রাতের পর রাত ডিউটি করার ফলে আমি অনেক কিছু থেকেই বঞ্চিত। তাই নিজের মনের কষ্ট দূর করার জন্য আমাকে মাঝে মাঝেই নিজেকেই চেষ্টা করতে হয়। যদিও এতে করে আমার মন পুরোপুরি ভরে না, তবুও দুধের সাথে হলে মেটানো আর কি। সত্যি বলতে আমি তখনও জানতাম না আমাকে দেখে অন্য প্রান্ত থেকেও একজন মজা নিচ্ছে। উনি তখন মনে মনে ঠিক করলেন যেভাবেই হোক এই কাজের মেয়ের সাথে আমাকে খেলতেই হবে। তখন থেকেই অধীরবাবুর মনে আমার প্রতি একটা বিশেষ আকর্ষণ তৈরি হয়ে গেল। কিন্তু উনি জানতেন না এই কাজ মোটেই সহজ নয়। তাই অধীরবাবু ধীরে ধীরে রয়ে শুয়ে
যে কোনোভাবে আমাকে বাগে আনার ফন্দি করতে লাগলেন। উনি তখন প্ল্যান করলেন কাজের মেয়ের অভাবের সংসারে টোপ ফেলার। সব থেকে সহজে সুনিশ্চিত উপায় হলো আর্থিক সাহায্যের মাধ্যমে নিজের কবজায় নিয়ে আসা। আমি নিজে আয়ার কাজ করি এবং আমার স্বামী রিক্সা চালায়। স্বাভাবিকভাবে আমাদের দুজনের পক্ষে এইটুকু রোজগারে চারজনের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়ছিল, তাই সবসময় আমাদের অভাবের সম্মুখীন হতে হতো। একদিন আমি অধীরবাবুর মাকে একটা সোনার চেন দেখিয়ে বললাম, মাসিমা, এটাই আমার শেষ সম্বল ছিল, কিন্তু আমার ছেলের চিকিৎসার জন্য টাকা লাগবে, তাই বাধ্য হয়ে আমায় এটা বন্ধক দিতে হচ্ছে। জানি না আমি আর কোনোদিন এই চেনটা ছাড়াতে পারবো কিনা। কথাগুলো বলার সময় আমার চোখের জল চলে এসেছিল। এমন সময় অধীরবাবু এসে আমাকে সব কথাই শুনতে পেল। আমার এসব কথা শুনে উনি ঠিক করলেন মাসিকে বাগে আনতে হলে আমাকে এই সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। কিছুক্ষণ বাদে অধীর আমাকে একলা পেয়ে পাশের ঘরে ডেকে নিয়ে বলল, কি গো, তোমার ছেলের কি হয়েছে? তোমার কত টাকার দরকার বলো, আমি তোমায় দিয়ে দিচ্ছি। আমি থাকতে তোমার টাকার জন্য নিজের কোনো গয়না বন্ধক দিতে হবে না। আমি তখন কাঁদো কাঁদো গলায় বললাম, দাদা, আমার ছেলে খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য এখনই আমার 2000 টাকার জোগাড় করতে হবে। আমার কথা শেষ না হতেই অধীরবাবু আমার হাতে 2500 টাকা গুঁজে দিয়ে বলল, মাসি, তুমি এই টাকাটা রাখো, প্রয়োজন হলে আবারও আমাকে বলবে, কোনো দ্বিধা করবে না। তোমার যত টাকা লাগে আমি তোমায় দেব। আর শোনো, এই টাকা আমাকে আর ফেরত দিতে হবে না। টাকাটা হাতে নিয়ে আর ওনার কথা শুনে আমি যেন হাতের চাঁদ পেলাম। আমার কাছে 2500 টাকা একটা বিশাল ব্যাপার, তাই টাকাটা হাতে পেয়ে আমার মুখে হাসি ফুটে উঠল। আমি তখন অধীরবাবুর হাত দুটো ধরে বললাম, দাদা, এই টাকাটা দিয়ে তুমি যে আমার কি উপকার করলে তোমায় বোঝাতে পারবো না। আমি তোমায় ধন্যবাদ জানিয়ে কখনোই ছোট করতে চাই না। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। আমি একটু পর বুঝতে পারলাম, সুযোগ বুঝে অধীর পেপের মধ্যে হাত দিয়ে আমাকে বলল, মাসি, মনে রাখবে আমি সব সময় তোমার মাথার উপর আছি, কোনো চিন্তা করবে না। তোমার যখন যা প্রয়োজন হবে আগে আমাকে বলবে। ওনার এই প্রচেষ্টায় আমি অধীরবাবুর ওপর একটু মনক্ষুণ্ণ হলাম ঠিকই, কিন্তু হাতে টাকা পেয়ে কোনো প্রতিবাদ করলাম না। তাই আমি একটু মুচকি হেসে আচ্ছা বলে টাকাটা নিয়ে মাথা নিচু করে সরলা দেবীর ঘরে চলে গেলাম। খানিক পরে আমি বুঝতে পারলাম আমি টোপ কিনে ফেলেছি। এখন গলায় বড়শির কাঁটা আটকালেও আমার কিছু করার নেই, কারণ টাকাটা যে আমার ভীষণ দরকার। পরের দিন সকালে আমি ডিউটি শেষে বাড়ি ফেরার আগে পাশের ঘরে গিয়ে পোশাক পরিবর্তন করছিলাম। অধীর অবশ্য না জেনে সেই ঘরে ঢুকে পড়েছিল। ওনাকে আসতে দেখে আমি শাড়ির আঁচলটা সামনে ধরে নিজের লজ্জা ঢাকার চেষ্টা করতে লাগলাম। আমাকে এই অবস্থাতে দেখে উনি ফিরে গেলেন না, উপরন্তু উনি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলেন। অধীর এই অঘোষিত আক্রমণে আমি ভয়ে ছটফট করে বললাম, দাদা, এটা কি করছেন? আমাকে ছেড়ে দাও, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, দয়া করে আমাকে নোংরা করে দিও না দাদা। কিন্তু অধীর জানতো টাকা পাবার পর আমি আর তেমন দৃঢ়ভাবে প্রতিবাদ করতে পারবো না, তাই উনি আমাকে আরো জোরে ধরে একটা আদর করে বললেন, সোনা মাসি আমার, আমি তোমায় ভীষণ ভালোবাসি, তাই তোমায় আদর করছি। আমার হাতের ছোঁয়ায় তুমি নোংরা হয়ে যাবে না। আমি তোমায় পুরোপুরিভাবে চাই। তুমি আমাকেও তোমার স্বামী ভেবে নিয়ে আমায় এগিয়ে যেতে দাও। তুমি আমার ইচ্ছা পূরণ করতে থাকো, তার বদলে আমি তোমায় সব প্রয়োজন মিটিয়ে দেব। আমি তখন মুখে না বলেও ওনাকে আটকে দেবার ক্ষমতা আমার ছিল না। তারপরেও নিজেকে ছাড়িয়ে নেবার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু ওনার একটা কথা শোনার পর আমি আস্তে আস্তে শিথিল হয়ে গেলাম। তাই আমি নিরুপায় হয়ে চোখ বন্ধ করে সহ্য করতে লাগলাম। তখন আমি লজ্জায় চোখ বুঝে কাকুতি মিনতি করে বললাম, দাদা, তুমি চাইলে তাই আমি তোমার কথা মেনে নিয়েছিলাম, কিন্তু দয়া করে এখানেই থেমে যাও, আর যেও না, আর এগিয়েও না। আমার 5 বছর আগে বিয়ে হয়ে গেছে, বাড়িতে আমার স্বামী আর দুটো ছেলে আছে। কিছু হলে আমি আর তাদেরকে মুখ দেখাতে পারবো না। তারপর উনি আর বিশেষ কিছু না করে একটা আম খেয়ে আমাকে ছাড়িয়ে দিয়ে বলল, মাসি, যদি তোমার কখনো মনে হয় আমাকে দিয়ে তোমার কোনো উপকার হবে, তাহলে আমাকে অবশ্যই বলবে। আমি তোমাকে সুখে রাখার আপ্রাণ চেষ্টা করব। ওনার কথা শুনে আবার আমার কেন জানি ভালো লাগলো। তাই সন্ধেবেলা আমি আবার ডিউটিতে আসলাম, কিন্তু এবারও রাত্রিবেলায় ঘুমোতে যাবার আগে অধীর একসময় আমাকে একলা পেয়ে আবার জড়িয়ে ধরে বলল, মাসি, আমার খুব গরম লাগছে, তাই একটু ডাব খেতে দেবে প্লিজ। ওনার কথার জবাবে আমি কিছু বললাম না। বেরিয়ে আসার সময়
উনি আবার আমাকে বললেন, আমার ভীষণ ইচ্ছে করছে, তুমি কি আমায় অনুমতি দেবে? আমি তখন মনে মনে ভাবলাম, যেহেতু আমি কিছুটা হলেও ওনার কাছে ঋণী, তাই ওনার একটু একটু আবদার আমার রাখা উচিত। তাই আমি মুখে কিছু না বলেও ওনাকে সুযোগ করে দিয়ে মাথা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। খানিকক্ষণ পর আমি বুঝতে পারলাম আমি খুব মজা পাচ্ছি, তাই আমার নিজের অজান্তেই মুখ থেকে আওয়াজ বেরোতে লাগলো। এই মুহূর্তে ওনার শত অত্যাচারেও আমার মনের ভেতর আনন্দধারা বইতে দিতে লাগলো। কিন্তু আমার সজ্ঞা ফিরতে আমি যখন সবকিছু পরিষ্কার বুঝতে পারলাম, তখন লজ্জা ও ভয়ে ছিটকে উঠে বললাম, না না, এমন করো না, আমায় ছেড়ে দাও। অধীর তখন আমাকে ছেড়ে দিয়ে বলল, মাসি তুমি এমন কেন? কোনোদিনও আমাকে খেলার সুযোগ দেবে না? ওনার কথা শুনে আমি বললাম, আপনি যতটুকু চেয়েছিলেন ততটুকু তো পেয়েছেন, এতে আমার দোষ কি? আমি তন্দ্রা সেন, আমার বয়স 25, দেখতে মোটামুটি সুন্দরী, ফর্সা, তবে আমি একজন গৃহবধূ। হেঁটে চলার সময় আমার দুলনি দেখে যে কারো মন দুলতে থাকবে। এমনিতেই হিন্দু মেয়েরা একটু আকর্ষণীয় টাইপের হয়, তার উপর বিবাহিত হলে সৌন্দর্য জন্য একেবারে উপচে পড়ে। তবে আমার স্বামী অসীম আমার যথাযোগ্য মর্যাদা দিতে পারেনি। তার স্বল্প মেয়াদী পরিশ্রম আমাকে কখনোই তৃপ্তি পারেনি। তাই এই জীবনে আমি বলতে গেলে পুরোপুরি অতৃপ্ত। আর এজন্যই বোধহয় আমি বিয়ের 4 বছর পেরিয়ে গেলেও এখনো ছেলে মেয়ের মুখ দেখতে পেলাম না। আমি যে কি এক যন্ত্রণা নিয়ে বসবাস করছি তা বলে বোঝানো কঠিন ব্যাপার। একদিকে শ্বশুর শাশুড়ির ঘ্যান ঘ্যান, অপরদিকে পাড়াপড়শির কানাঘুষা। সকলের ধারণা আমি নাকি বাজা মেয়ে, আর সেজন্য আমার ছেলে মেয়ে নেই। কতজনের মুখ আর চাপিয়ে রাখবো, আর কতজনকেই বা বোঝাবো আমি? আস্তে আস্তে বাড়ির পাশে দোকানদার রাজীবের প্রতি আমি ঝুঁকে পড়লাম। রাজীবের বয়স 32 হবে হয়তো। 2 বিয়ে করেছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আবার একটা বিয়ে করেছে। ওকে দেখে তো মনে হয় শরীরে বেশ শক্তি আছে। এই বয়সেও অনেক শক্তপোক্ত কাজ করতে পারে। যাই হোক, আমাদের বাসার সামনে তার মুদি দোকান। ওর ভাবসাবে বুঝতে পারি যে আমার সৌন্দর্য অন্যান্যদের মতন রাজীবকেও আকর্ষণ করে। ওর দোকানের আশেপাশে গেলে আমি ওর তাকানোর ভঙ্গিমা দেখেই তা বুঝতে পারি ও আমার প্রতি দুর্বল। এমনকি মনে মনে আমায় কল্পনাও করে। আমার মাথার চুল থেকে বেলি ফুলের মতন ভেসে আসা সুগন্ধে মন প্রাণ যেন ওপর উপচে পড়ে। প্রতিদিন পুজোর জন্য লাল পাড়ের শাড়ি, লাল ব্লাউজ পরে ভেজা চুলে আমি যখন ফুল তুলতে যাই, তখন ওর অবস্থা যেন করুণ হয়ে যায়। আমি ওকে দেখে মিষ্টি হাসি দেই, কেননা আমি ওকে মনে মনে কল্পনা করি। ওকে দেখেও মনে হয় ও পারবে। ওর বউয়ের সাথে আমার মাঝে মাঝে কিছু গল্প হয়, তাতে বুঝতে পারি এ বেটা পাক্কা খেলোয়াড়। মনে মনে ঠিক করলাম একে যে করেই হোক পটাতে হবে, তবে জোর করে নয়। তাই আমি প্ল্যান করতে থাকলাম। এমনিতেই আমার স্বামীর ওপর আমার অনেক আক্রোশ। আমার মনে হয় এরকম ছেলের সাথে আমায় কেন যে বিয়ে দিল। আমি মনে মনে ভাবি, কারোই যেন এই টাইপের ছেলের সাথে বিয়ে না হয়। বর যতই টাকার মালিক হোক না কেন, খেলতে না পারলে ওই টাকা পয়সা দিয়ে কিছুই হবে না, যেমন আমার অবস্থা হয়েছে। তাই আমি সুযোগ খুঁজতে থাকলাম। আমি এখন প্রায় ওর দোকানের সামনে যেতে লাগলাম। আবার কখনো কখনো ওর বাসায় গিয়েও ওর বউয়ের সাথে ভাব জমালাম। এমনই করতে করতে ওর সাথে কথা বলা শুরু হলো। ধীরে ধীরে ওকে আমি সব কষ্টের বিষয়গুলো খুলে বললাম। রাজীব যে আমায় মনে মনে ভালোবাসে সেটা নির্দ্বিধায় অকপটে বলে ফেললাম। এরপর শুরু হলো সুযোগের অপেক্ষা। ওর বউ তেমন কিছু বুঝতেই পারলো না আমাদের প্রেম সম্পর্কে। অফিসের কাছে আমার বর অসীম 2 দিনের জন্য বাইরে গেল, কিন্তু রাজীব এখনো জানে না। ওকে জানানোর জন্য আমি কিছু জিনিস কিনতে ওর দোকানে গেলাম। আমি বললাম, কি রাজীব দাদা, কেমন আছেন? রাজীব বলল, এই তো তন্দ্রা, ভালো। তুমি কেমন আছো? তোমার বর অসীম কোথায়? আমি বললাম, এই তো বেশ ভালো, উনি একটু বাইরে গেছেন, কিছু জিনিস নেওয়ার দরকার ছিল, এই যে লিস্ট আর ব্যাগ। রাজীব মুচকি হেসে বলল, আচ্ছা দাও। তখন বেলা ঠিক ভর দুপুর, চারদিকে শুনশান। এই টাইমে বাইরে তেমন কেউ নেই। কাকফাটা রোদের ভয়ে প্রায় সবাই যে যার বাসায়। হঠাৎ দেখি দক্ষিণা আকাশে মেঘ করে আসছে। আমি জিনিস নেওয়ার জন্য দাঁড়িয়ে রইলাম দোকানে।
কিছুক্ষণ পরে হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি থেকে বাঁচতে দোকানের ভেতরে গেলাম। বৃষ্টি বেড়ে যাওয়ায় দোকানের জিনিসপাতি ভিজে যাচ্ছিল, তাই ও দোকানের ঝাঁপ বন্ধ করে দিল। এদিকে বৃষ্টির ছিটে পড়ে আমার চুল ভিজে গেল, তাই রাজীব আমাকে তোয়ালে এগিয়ে দিল। আমি তোয়ালে দিয়ে মাথা মুছতে লাগলাম, আর তখন হঠাৎ করে নীল কামিজের ওপর থেকে ওড়না সরে গেল। আমার সেদিকে তেমন একটা খেয়াল নেই। আমি পড়লাম মহাবিপদে। এই সময় যদি কেউ বুঝতে পারে আমি দোকানে, তাহলে কি একটা কেলেঙ্কারি হয়ে যাবে। চুলের শ্যাম্পুর সুবাসে পুরো দোকান সুবাসিত হলো। সেই গন্ধ গিয়ে ওর নাকে লাগলো। এমন গন্ধ ঠিক মনে হচ্ছে যদিও রাজীব এরকম সুবাস প্রচুর পেয়েছে। পুজোয় যখন আমরা দলে দলে বের হই, তখন নারীদের সুবাস নেওয়ার জন্য সেও বের হতো। বীরের মধ্যে অগণিত নারীকে সে ভালোবাসার ছোঁয়া দিয়েছে। বিশেষ করে তাকে মেয়েদের চুল, ছেলেদের প্রচুর আকর্ষণ করে। রাজীব এবার মুগ্ধ চোখে আমার সৌন্দর্য দেখতে লাগলো। হঠাৎ আমার চোখ গিয়ে ওর চোখে পড়লো। একজন লোককে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জা পেলাম। আমি বললাম, এভাবে কি দেখছেন? এমন করে দেখার কি আছে? ও দুষ্টু হাসি দিয়ে বলল, না কিছু না। একটু পরেও বলল, একটা কথা বলেই কিছু মনে করো না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। ও বলল, তন্দ্রা, তুমি এত সুন্দর, তোমার স্বামী খুব ভাগ্যবান। মুখের ওপর এমন প্রশংসা শুনে আমি মিষ্টি হেসে বললাম, আপনি তো খুব দুষ্টু। এই কথা বলেই আমি উদাস হয়ে গেলাম। আবার উদাসীনতা দেখে ও বলল, কি ব্যাপার তন্দ্রা, তোমার মন খারাপ হয়ে গেল কেন? আমি এবার দুঃখের স্বরে বললাম, কি আর বলবো, সে ভাগ্যবান, কিন্তু আমি তো ভাগ্যবতী না। রাজীব বলল, কেন? ভালো চাকরি করে, বেশ ভালোই তো। আমি বললাম, সেগুলো তো আছে, তাতে কোনো বিন্দুমাত্র সমস্যা নেই, কিন্তু এসবের বাইরেও তো একটা কিছু আছে, তাই না? আর তুমি হয়তো একটু হলেও বুঝবে। আমার এমন কথা শুনে ও মনে মনে খুশি হলো। ভাবলো এই তো সুযোগ। ও বলতো, তন্দ্রা, তোমার মতো এমন সুন্দর একটা বউ থাকলে আমি সারা দিন ভালোবাসা দিতাম। এই জীবনে আর কিছুই চাইতাম না। আমি বললাম, কেন? তোমার বউ কি তোমার মনের মতো না? রাজীব বলল, দেখছো না কেমন টুনটুনি, ঠিক মতো দিতে পারে না, তাতে আমার তৃপ্তি আসে না। এই বলেই ও আমার একটা হাত চেপে ধরলো। গভীর আবেগ নিয়ে আমার চোখের দিক তাকালো। আমি ওর চোখে চোখ রেখে অজানায় হারিয়ে গেলাম। ওদিকে ঝড় আর বৃষ্টি মুষলধারে চলতে লাগলো। মনে হচ্ছে সুনামি শুরু হয়েছে। ঝড়ের কবলে আমিও পড়ে গেলাম। আমাকে ধরে মুখে একটা আদর করলো রাজীব। হঠাৎ করে যেন সম্মতি ফিরে পেলাম আমি। প্রথম 10 সেকেন্ড এভাবে চলার পর নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছু একটা বলার চেষ্টা করলাম। আমি বললাম, এটা ঠিক না। এই দোকানের ভেতরে যদি কেউ পুরো বাক্য শেষ করতে পারলাম না, তার আগেই রাজীব আমাকে টেনে নিল। যাই হোক, কিছুক্ষণ পর আমি আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। আমি ওর সাথে তাল দিতে লাগলাম। ও আমাকে বলল, তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমার সুখের সাথী হিসেবে সবসময় তোমার সাথেই থাকবো। আমি তোমায় কোনো প্রকার দুঃখ পেতে দেব না। এখন থেকে আমি তোমার দুঃখের বন্ধু। আমি বললাম, সত্যি তুমি আমার দুঃখের সাথী হবে? ও এবার আমার মাথায় হাত দিয়ে বলল, আমি তোমাকে মনের মানুষ হিসেবে স্থান দিয়েছি। তোমার যে কোনো বিপদে তুমি আমার পাশেই পাবে। আমি ওর এমন কাব্যিক কথা শুনে আরো আবেগে আসক্ত হলাম। আমার ভালোবাসার সাগরে জোয়ার উঠল। ধীরে ধীরে আমি ওর মাথার পেছনে আরো শক্ত করে ধরলাম। ও এবার মেশিনটা বের করলো। দেখলাম বিশাল মেশিন। আমি বললাম, এটা তো বিশাল বড়, এটা দিয়ে কাজ করলে তো ফেটে যাবে, আমি পারবো না। রাজীব বলল, আরে কিছু হবে না, একবার শুরু করতে দাও, দেখবে কেমন মজা। এরপর ও ডাব খেতে শুরু করলো। তারপর শুরু হলো আসল কাজ। প্রায় 30 মিনিট পর কাজ শেষ হলো। এদিকে বৃষ্টিও থামেনি, তাই সবকিছু ঠিকঠাক হওয়ার অপেক্ষা করতে লাগলাম। কিন্তু ব্যথায় আমি দাঁড়াতে পারলাম না। তবে আমি অনেক মজা পেলাম।